আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় নারী বিষয়ক সংস্কার নিয়ে বিতর্ক। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেবি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন তুষার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১ স্টুডিওতে। আজকের বিষয় নারী বিষয়ক সংস্কার নিয়ে বিতর্ক। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরেই ১৯ তারিখে তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। তারপর থেকেই সেখানে ৪৩৩টি সুপারিশ ছিল। এই সুপারিশ জমা দেওয়ার পর থেকে মূলত আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে ইসলামিক দলগুলো যারা আছেন তারা বলছেন যে এই সুপারিশগুলো বাতিল করতে হবে। এর মধ্যে হেফাজত ইসলাম বলছে শুধু সুপারিশ নয়, পুরো কমিশনই বিলুপ্ত করতে হবে। কেন আসলে আপনাদের এই অবস্থান একটু ব্যাখ্যা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক এবং আমার সহ আলোচক আব্দুন তুষার ভাই সহ সকল শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি যেমনটা বলছিলেন, আমরা বিতর্কের তো কিছু এখানে নাই। আমরা গত জুলাই অভ্যুত্থানের পর দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কারে উনি হাত দিয়েছেন। এর মধ্যে নারী সংস্কার কমিশন একটা গঠন করছেন। আমরা এক নম্বর একটা কথা বলতে চাই যে এই সরকার যেখানে সকল দলের বলতেছে যে মোটামুটি সংস্কার করে যাতে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারে, সেগুলোর পরে মানে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। কিন্তু উনি যাই হোক 11টা কমিশন গঠন করছেন, এর মধ্যে নারী কমিশন একটি। তারা আপনি যেটা বললেন যে 433টি সুপারিশ তারা দিয়েছে। সকল সুপারিশগুলো আমরা দেখতেও পারি নাই, গণমাধ্যমে যেগুলো আসছে মোটামুটি সেগুলোর প্রতি আমাদের নজর হয়েছে। এবং আমরা যেই জিনিসটা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তাদের সুপারিশগুলোকে অতি দ্রুত বাস্তবায়নের একটা প্রতিশ্রুতি উনি দিলেন যে অতি দ্রুত সেগুলোকে বাস্তবায়ন করা হবে। আসলে যে কোনো সুপারিশ কেউ দিলে এইগুলা নিয়ে একটা পর্যালোচনা হওয়া উচিত। যে সুপারিশ, আমরা তো সুপারিশ অনেকগুলাই সুপারিশ করতে পারি, কিন্তু কোন কোন সুপারিশ অ্যাকসেপ্ট করা যাবে, দেশ এবং জাতির জন্য কোনগুলো অ্যাকসেপ্ট করলে কল্যাণ হবে। আমরা কিন্তু নারীদের বৈষম্যমূলক যে সমস্ত দিক আছে, মানে দেশে আইনের ক্ষেত্রে হোক বা তাদের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে হোক, এগুলাকে আমরা যেগুলা অবশ্যই শরিয়ার কোনো পরিপন্থী না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা কোনো কথা বলি না। আমরা মোটামুটি বড় দাগে যেই কয়টা এরা তাদের দেখলাম, এর মধ্যে একটা বড় হইল যে মিরাসের ক্ষেত্রে শরীয়ত যে নির্ধারিতভাবে মিরাস ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে যে মিরাসের বন্টন যেভাবে করছে, এটা তো কোরআনের আয়াতের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এটার ভাগ করছে যে এইভাবে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার পরিত্যক্ত সম্পত্তি যেটা, এটা বন্টনের যে নীতিমালা আছে যেটাকে ফরায়েজ বলা হয়, সেই নীতিমালার বিরুদ্ধে তারা কথা বলেছে যে ইসলামের কারণে যে বৈষম্য তৈরি হয়েছে, সমান অধিকারের কথা বলা হচ্ছে, যে সমান ভাগ। দেখেন, সমান অধিকার তো আসলে বুঝতে হবে যে অধিকার তো ক্ষেত্র বিশেষ। আল্লাহ পাক কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে। এখন যদি কেউ মনে করে যে আমাকে নারী বানাইয়া আমার উপরে অবিচার করা হয়েছে, তাকে কেন পুরুষ বানানো হলো, আমাকে কেন নারী বানানো হলো, এটা তো হইতে পারে না। বরং প্রত্যেকের আলাদা আলাদা ক্ষেত্র। মেয়েরা যা পারে পুরুষ তা পারে না। মেয়েরা বাচ্চা দিতে পারে, আমরা তো বাচ্চা দিতে পারি না, তাই না? তবে পুরুষের প্রয়োজন হয় বাচ্চা দেওয়ার জন্য মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এইটা আমরা পারি না। বিভিন্ন ক্ষেত্রে দেহ, শারীরিক আকৃতি, পুরুষ যেমন পরিশ্রমের যে কাজটা পুরুষে করতে পারে সেটা সব নারীরা পারে না। এইগুলা সব কিছুর মধ্যে যে সমতা তৈরি করতে পারবে। তো আমাদের বড় কথা হলো যে মিরাসের ব্যাপারে একটা কথা। আরেকটা কথা সবচেয়ে বড়, যে ওরা নারীরা মানে যৌনকর্মী যারা আছে তাদের এই কর্মটাকে একটা শ্রমের অধিকার। একটা হাস্যকর কথা, তারা বলতে পারতেন যে যৌন পেশায় যারা বিভিন্নভাবে যুক্ত আছে তাদেরকে সেই একটা নির্লজ্জ পেশা থেকে একটা মানে একটা সমাজের মধ্যে সম্মানজনক পেশায় তাদেরকে কিভাবে আনা যায়, সেই পেশায় আনতে তাদেরকে কী ধরনের সহযোগিতা করা যায়। আপনি দেখবেন কোনো নারী কিন্তু যারা এই পেশায় আছে, আমি মনে করি না ওনারা কাদের সাথে কথা বলছেন, কোনো নারী কিন্তু এই কথা বলবে না
যে আমি এই পেশাটাকে আমি বেছে নিতে চাই, এই পেশাটা আমার জন্য খুব ভালো পেশা। হ্যাঁ, কোনো একজন এই ধরনের যৌনকর্মীকে আপনি যদি ইন্টারভিউ নেন, দেখবেন তারা বলবে যে না, আমি এটা বিভিন্ন কারণে আমি এই পেশার সাথে যুক্ত হয়ে গেছি, আমি ভালো 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 পেশায় চলে যেতে চাই, এই পেশায় আমি থাকতে চাই না। সুতরাং এই পেশাটাকে তারা কিভাবে যে এই পেশা, এই কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, শ্রমের মর্যাদা দেওয়া, এইটা তো এই দেশের মানুষ এবং মানে মুসলমান হিসাবে তো আমরা করতে পারি না, অন্য ধর্মের মানুষও এটাকে গ্রহণ করবে করে আমি মনে করি। জি, আপনারা কি কখনো এই পেশার, যৌন পেশার কথা বলছেন, যে এটা কি বিলুপ্ত করার কথা আপনারা কখনো বলেছেন? এটা আশ্চর্য, ইসলাম তো এই পেশার এটা তো কোনো পেশাই মনে করা হয় না, এটা তো কোনো মানুষের পেশা হইতে পারে না। এটা জিনা, বেবিচার, এটাকে তো ইসলাম নিরুৎসাহিত করে না, এটা একটা জঘন্যতম একটা পাপ, এবং এই পাপ, এটার থেকে সমাজকে বাঁচাইতে হবে। আপনি যদি বলেন আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের 18 অনুচ্ছেদের মধ্যেও আছে যে এই সমস্ত অন্যায় কাজের থেকে এইগুলা বিলুপ্ত করতে হবে, সমাজে এই সমস্ত পাপাচার যাতে না হয়। সুতরাং এটাকে উৎসাহিত করার মতো একটা কথা ওনারা, সংস্কার কমিশন, ওনারা এটা দাবি তুলবেন। আরো 433 বেশ কিছু আছে, সেই বিষয় নিয়ে আমরা পরে আপনার কাছে আরো জানতে চাইবো। ডাক্তার আব্দুল নত্তুর স্যার, আপনার এই বিষয়ে কি মন্তব্য আছে? আসলে উনি দুটি বিষয় নিয়ে কথা বলেছেন, একটি হচ্ছে সম্পত্তির অধিকার নিয়ে, আরেকটি হচ্ছে যৌন পেশা নিয়ে একটি কথা বলেছেন। প্রথম বিষয় হচ্ছে, ধর্মীয় কোনো নির্দেশের বিপরীতে আমার কোনো বক্তব্য নাই, কেননা মুসলিম হিসেবে আমি মনে করি না যে কোনো ধর্মীয় নির্দেশের সঙ্গে তর্ক বিতর্ক চলে। তবে আপনি যদি উদারতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে আমি অনুরোধ করব যে আমরা চাইলে পরে, আল্লাহ তাআলা তা নিষেধ করেন না, আমরা চাইলে পরে সম্পদ বাড়িয়ে দিলে তো অসুবিধা নাই, উনি তার, আল্লাহ তাআলা তার এর চেয়ে কম দিতে নিষেধ করেছেন। কিন্তু এমন তো না যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা নারীদেরকে আরও বেশি সম্পদ দিতে চাই, সে ব্যাপারে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি। আমার কাছে মনে হয় না যে এটা খুব জটিল কিছু। সম্পদের অধিকার অন্য দেশ যেখানে মুসলিম আছেন, যেমন মালয়েশিয়া বা তুরস্ক, সেখানে কিন্তু তারা আরও বেশি অধিকার দেন নারীদেরকে। আর যৌনকর্মীদেরকে শ্রম আইনে নিয়ে আসার যে ব্যাপারটি বলা হয়েছে, এটি আসলে বিতর্ক সৃষ্টি করবেই। কেননা যদি শ্রম আইনে নিয়ে আসা হয়, তাহলে এমপ্লয়ার এবং এমপ্লয়ি থাকবে। সেক্ষেত্রে আমরা কি যৌনপল্লীর যে ব্যবসা, সেটাকে ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি দিব, সেটাকে কি আমরা লোন দিব, বা সেটাকে কি আমরা একটা কর্মস্থান হিসেবে আইনত স্বীকৃতি দিয়ে সেইখানে লোককে বিনিয়োগ করতে দিব? মানে এই প্রশ্নগুলি আসবে। ফলে এই প্রশ্নগুলি সলভ করতে হবে যারা পরামর্শ দিয়েছেন তাদেরকে। আমার মনে হয় যে কোনো নীতি যদি কেউ প্রপোজ করেন বা যে কোনো সংস্কার প্রপোজ করেন, এটা মানেই তো সেটা হয়ে যাচ্ছে না যে এটা দেওয়া হয়েছে, নিলে এইভাবে নিতে হবে, না নিলে হবে না। সংস্কারের প্রস্তাব আসলে সেই সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে, এবং আলোচনার ভিত্তিতে আমার কাছে মনে হয় যে দুটি পয়েন্ট তিনি বলেছেন, এটা আলোচনা করা যেতে পারে। তবে যা কিছু স্পষ্ট নির্দেশ আছে ধর্মগ্রন্থে, সেটা যারা ধর্ম পালন করেন অবশ্যই তারা এটার বিরোধিতা করবেন। এখানে কিন্তু খ্রিস্ট ধর্মের আইনও খানিকটা পরিবর্তন করতে বলা হয়েছে, শুধু যে ইসলাম ধর্মের আইন তা নয়। তারা বিভিন্ন ধর্মেই সম্পদ বিষয়ক যে নির্দেশনা আছে সেইটাকে পাশে রেখে তারা বলেছেন যে একটা কমন সম্পত্তির অধিকারের ল তৈরি করতে। কিন্তু যে জিনিসটা এই পুরো সংস্কারের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে অনেক জায়গা আছে যেটা নারীর অধিকারের সাথে সম্পৃক্তই না, তবুও তারা এগুলিকে যুক্ত করেছেন। আরেকটি হচ্ছে, বহু জায়গাতে তারা এমনভাবে দাবি দাওয়া পেশ করেছেন এই সংস্কারের মধ্যে দিয়ে, যেখানে মনে হয়েছে যে নারীর জন্য একটি আলাদা দেশ তৈরি করার চেষ্টা আছে তাদের মধ্যে। যেমন তারা আলাদা লেডিস পার্ক চেয়েছেন, যেখানে তারা একদিকে বলছেন যে সর্বক্ষেত্রে নারী এবং পুরুষের সমানভাবে থাকার অধিকার, সহাবস্থানের অধিকার। 600 আসনের কথা, 600 আসনে তো আমরা যাবোই, কিন্তু লেডিস পার্ক চেয়েছেন, মেয়েদের জন্য আলাদা পার্ক থাকবে। তো মেয়েদের জন্য আলাদা পার্ক থাকলে কি তাহলে আরেকটা পার্ক থাকবে যেটা পুরুষদের জন্য আলাদা? তাহলে তারাই কিন্তু সেগ্রিগেশন প্রস্তাব করছেন। এরকম প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা কিছু স্লোগান দিয়েছেন। সেইখানে পুরুষের ক্ষমতা ভেঙে গড়ব সমতা, এইটাকে আসলে পুরুষের ক্ষমতা ভঙ্গ করার সংস্কার নাকি নারীর অধিকার প্রদান করার সংস্কার? এখানে কি পুরুষ একটা প্রতিপক্ষ? আরেক জায়গায় আছে হাতকে হাতিয়ার বানাবেন। তো হাতকে হাতিয়ার মানে এই হাতিয়ার কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? এটা কোন ধরনের হাতিয়ার? এটা কি অধিকার আদায় করার হাতিয়ার নাকি কর্মের হাতিয়ার? তারপরে তারা নারী প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী এটাকে আলাদা করেছেন, বলেছেন নারী প্রতিবন্ধীর অভিগম্যতা, নারী প্রতিবন্ধীর অ্যাক্সেস তৈরি করতে হবে, প্রতিবন্ধীর জন্য একটা র্যাম্প থাকবে। এখন নারী প্রতিবন্ধীর জন্য আলাদাভাবে সেই র্যাম্পে অভিগম্যতা কিভাবে নিশ্চিত করা যায়? আমার কাছে যেটা মনে হয়েছে, তারা
প্রায় পৃথিবীর যত বিষয় আছে সব বিষয়কে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে এনেছেন, এবং হেন বিষয় নাই যেটা আনেন নাই। সাইবার ল থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেটা তার এর মধ্যে নিয়ে এসেছেন। সাইবার লতে এভরিবডি ইজ প্রোটেক্টেড এগেইনস্ট বুলিং। নারী আলাদা করে বুলিং এর শিকার হলে আলাদা আইন হতে পারে না। নারী পুরুষ উভয় যদি বুলিং এর শিকার হয় তাহলে একটা ল হতে হবে যে কেউ কাউকে বুলি করতে পারবে না, পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে কেউই বুলি করতে পারবে না, কারণ বুলিংটা একটা কমন বিষয়। কিন্তু আমি যদি ধীরে ধীরে যাই, এটা আসলে এত বড় একটা রিপোর্ট, এটা আমার ধারণা আলোচনা করলে পরে দেখা যাবে এই কমিশনের রিপোর্ট নিয়ে 10-20 ঘন্টা আলাপ করতে হবে। কিন্তু এখানে অনেক বিষয় আছে যেটা আমার কাছে মনে হয়েছে যে ছোট বাচ্চারা এরকম চায়, মানে আরো একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো। আলোচনার তো কোনো জায়গা নেই। আমরা দেখলাম যে অন্যান্য সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সে ধরনের কোনো আলোচনা আমরা দেখিনি। আলোচনা সকল সংস্কার নিয়ে হওয়া উচিত। এটা তো এমন কোনো সংস্কার না যেটা নিয়ে আলোচনা করা যাবে না, কারণ ওনারা এখানে অদ্ভুত কিছু দাবি করেছেন যেটা পড়লে আপনার মনে হবে যে মানে এই দাবিটা কেন। যেমন নারী প্রতিবন্ধী পুরুষ প্রতিবন্ধীকে আলাদা করা যেতে পারে, চাকরির ক্ষেত্রে সংসদে 300 আসন নিজেরা খেলবেন, এরকম একটা চেয়েছেন। তো এমনকি শিশু একাডেমি, সেখানে আলাদা করে তারা উল্লেখ করেছেন শিশু একাডেমির বিষয়। শিশু একাডেমিতে নারী পুরুষের তো আলাদা কোনো বিষয় নাই, সকল শিশুই শিশু 18 বছরের নিচে। বলা উচিত ছিল সকল শিশু সমান অধিকার দিতে হবে, এবং সেইটা কিন্তু আবার আমরা জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ সই করেছে, ফলে এই অধিকার কিন্তু বাংলাদেশ স্বীকার করে নিয়েছে। এরকম অনেক কিছু আছে, অনেক আইনের বিষয়ে কথা আছে। শুধু তাই না, তারা এটাও বলে দিয়েছেন কোনটা এই সরকার করবে এবং কোনটা ভবিষ্যতে নির্বাচিত সরকার করবে, এটা আবার বলে দিয়েছেন। তো ওইটা তো এই সংস্কারে না রাখলেও হতো। ভবিষ্যতে নির্বাচিত সংস্কার যারা করবেন, নির্বাচিতদেরকে ওনারা আলাদা একটা রেখে দিতে পারতেন, কিন্তু সবটাই আবার এদেরকে দিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এরা এটা করবে আর এখন আপনারা এটা করবেন। আমার কাছে মনে হয়েছে এটা খুবই ডিকটেটিং একটা সংস্কার প্রস্তাব হয়েছে, যেখানে তারা যে যা চান সেটাই যুক্ত করেছেন। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা ভালো সংস্কার প্রস্তাব হয় নাই। আমি তুষার ভাই বেশ কিছু বিষয় নিয়ে একেবারে স্পষ্ট করে কথা বললেন। আমি কাশিমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি সম্পত্তির অধিকার নিয়ে বলছিলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে একটু ব্যাখ্যা করলে আমাদের জন্য সুবিধা হয় বুঝতে বিষয়টা। ধর্ম কি বলা আছে কোরআন সুন্নাহর আলোকে? আপনি বলছিলেন কোরআন সুন্নাহর আলোকে মনে করেন কোরআনে স্পষ্টভাবে এটা তো একটা আইন, এবং মুসলিম পারিবারিক আইন কিন্তু আমাদের দেশে চালু আছে। মুসলিম পারিবারিক যে সমস্ত আইনগুলো আছে, এগুলা বিবাহ, তালাক, এইগুলো চালু আছে। এখন মিরাজ কে কতটুকু পাবে? কোরআনের মধ্যে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইন বলা হয়েছে যে একজন পুরুষ 2 নারীর সমান পাবে, তাই না? এখন কোরআন যে এটাকে দিছে, মানে সবচেয়ে এটার আমাদের ব্যাখ্যা দিয়ে যেতে হলে কোরআন কিন্তু একদিকে লক্ষ্য করে না। এই মহিলার তার যে বাপের যে মিরাজ সে পাবে, স্বামীর কাছে যখন সে চলে যায় তখন যাবতীয় তার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে। এটা শরীয়ত যে ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব স্বামী বহন করবে। আর যতদিন সে বিবাহপূর্ব অবস্থায় যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব ছিল তার পিতা, তাই না? এরপরে সে যে মিরাজ পাচ্ছে, একজন ছেলের তো বিভিন্ন ধরনের খরচের পালা আছে, নারীদের কিন্তু এই ক্ষেত্রে খরচটা অনেক কম। সুতরাং আপনি যদি সব দিক দিয়ে মিলাইয়া দেখেন যে আল্লাহ পাক সে পিতার থেকে পায়, আবার সে স্বামীর থেকে পায়, এবং তার খরচের কোনো নেই, খাত নাই। এই হিসাবে কিন্তু তার সম্পদ কিন্তু কম হচ্ছে না। এটা হলো অন্য একটা দিকে আমরা। কিন্তু তুষার ভাই কিন্তু একটা মুদ্রা কথা উনি বলছেন যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা আছে এটার ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। এটা সুন্দর কথা। আমার ব্যক্তিগত মতামত আমি দিয়েছি আইনের ভিত্তিতে। আইনের আরেকটা দিক উনি বলছেন যে সেটা হলো যে আমরা যদি মনে করি যে আমরা ভাই বোন মিলে আমরা মনে করলাম যে আমরা বোনকে সমান দিয়ে দিব, এটা তো একটা ফ্যামিলিগত ব্যাপার হইতে পারে, কিন্তু এটা একটা দেশের আইন হইতে পারে না। ফ্যামিলিগতভাবে আমরা সবাই ভাই বোন একসাথে মিললে মা বাবা যে আমরা সবাই সমান নিব, এটা ঐক্যমত হয়ে যদি সবাই সমান নেয়, কিন্তু আইন তো এটা যে অধিকার, সেখানে অধিকারটা কার কতটুকু, তাই না? অধিকার এবং দায়িত্ব সেই জিনিসটা হইলো আমাদের বিবেচ্য বিষয়, যে শরীয়তে যাকে যেটা পাবে এটা কিন্তু বিন্যস্ত করে দেওয়া হয়েছে যে কে কিভাবে কোন জায়গায় কিভাবে পাবে। সুতরাং এই ব্যাপারে আমাদের মানে মানে একটা ফ্যামিলির মত আর একটা সার্বিকভাবে মতামত এটা তো এক হইতে পারে না। সুতরাং আমরা বলি যে শরীয়তের আইনের খেলাফ কোনো মতামত এই কমিশন তার এখতিয়ার বহির্ভূত এই কাজ করছে।
যেহেতু তার এখতিয়ার বহির্ভূত অনেকগুলা কাজ করছে, যৌনকর্মীদের ব্যাপারে তাদের যে কথা, এটাও একটা মানুষে মিলে না যে মানুষ চায় সবসময় ভালো দিকে আসতে, আর ওনারা একটা খারাপ কাজকে প্রতিষ্ঠিত করতে চান। সুতরাং এই জায়গার মধ্যেও এই জন্য হেফাজতে ইসলাম তাদের সব বাদ দিয়ে বলছে এই কমিশন পুরাটাই এটা বাতিল করা দরকার, নতুন করে কমিশন গঠন করা যদি প্রয়োজন হয়। আর এক কথা যে আমি মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার এতগুলা কমিশন সবগুলা একেবারে উনি শেষ করে তারপরে দেশে একটা জাতীয় নির্বাচন দিবেন, এর জন্য এত মাথায় এত বোঝা নেওয়ার দরকার নেই। বরং স্বাভাবিকভাবে এই ধরনের সংস্কার, যেই সংস্কার না করলেই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় যেগুলো আছে সেই সংস্কারগুলা করা দরকার। আপনি বলেন অন্য কমিশন, যেমন নাকি জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা ছিল সেটাতে আমরা কিন্তু আমাদের মতামত পেশ করার একটা সুযোগ পাইছি। সেখানে আমরা যেগুলো দ্বিমত করার সেখানে আমরা দ্বিমত পোষণ করছি, অথবা আংশিকভাবে যেটাকে সমর্থনযোগ্য মনে করছি সেটা আমরা আংশিকভাবে এটাকে সমর্থন করছি, আর যেই পার্টটাকে আমরা সমর্থন করি এটাকে আমরা চিহ্নিত করছি। কিন্তু এটার মধ্যে কিন্তু এটা করার ডাইরেক্ট ডক্টর ইউনূস সাহেবের কাছে ওনারা প্রতিবেদন জমা দিলেন, আর তিনিও তড়িঘড়ি বললেন যে এটা অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে। সেজন্য আমরা মনে করি যে যেহেতু এটার মধ্যে ওই জায়গায় মতামত দেওয়ার আমাদের কোনো সুযোগ হয় নাই, সুতরাং আমরা পাবলিক প্লেসে আমরা আমাদের মতামত দিচ্ছি এবং সরকারের কাছে আমরা বলছি যে এই কমিশন এটা বাতিল করো এবং বাতিল করতে হবে, এবং এইটার জন্যই আমরা আগামী 3 তারিখে মহাসমাবেশে ডাক দিয়েছেন। জি, আমি তুষার ভাইয়ের কাছে জানতে, আমি ভাইজানকে জিজ্ঞেস করি, তুষার ভাই এইটা প্রতিরোধ করার জন্য মহাসমাবেশের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের আরো দাবি দাবা আছে, আরো দাবি আছে, আরো অন্যান্য দাবি দাবার মধ্যে এটাও একটা দাবি দাবা আছে। ভারতের মুসলিমদের প্রতি নির্যাতন সেটিও একটি অংশ আছে। তারপরে আমাদের ইসরায়েলের কর্তৃক অনেকগুলোর সাথে একটা দাবি আছে। আমি তুষার ভাইয়ের কাছে জানতে চাই যে উনি অনেকগুলো কথা বললেন এবং সরকারের একটি কথা বললেন যে সরকার দ্রুত এগুলো বাস্তবায়ন করার কথা বলেছেন। আপনি কি মনে করেন আসলে পুনর্মূল্যায়নের জায়গা আছে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের পুরো রিপোর্টটা কি পুনর্মূল্যায়নের জায়গা আছে? কেন, এই রিপোর্টে অনেক জায়গা আছে যেটা আমার কাছে মনে হচ্ছে নারীর সাথে কোনো সম্পৃক্তই না। যেমন তারা বলেছেন অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনকে উৎসাহিত করতে হবে। এটার সঙ্গে নারীর উন্নয়নের কি সম্পর্ক আছে? স্কুল কলেজে অরাজনৈতিক ভাবে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, মানে রাজনৈতিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হলেই বা নারীর কি ক্ষতি হয়, আর অরাজনৈতিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হলে নারীর কি লাভ হয়, এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে। কোনো ব্যাখ্যা নেই, বরং তারা একটা বিরাজনীতিকরণকে উৎসাহ দেওয়ার কথা বলেছেন। এরকম অনেক জায়গা আছে। তারা এমন জায়গায় গিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে। এইটার সাথে নারী বিষয়ক সংস্কারের এইটার সাথে নারী সংস্কারের কি সম্পর্ক? আমি আপনাকে এটা আমি আপনাকে বলতে পারি, আউটসোর্সিং এর নারীর জন্য ব্যবস্থা না থাকা এটা সঠিক না। আউটসোর্সিং এ নারীর জন্য ব্যবস্থা আছে, একদম যে নাই তা নয়। কি কোটার কথা বলছেন নাকি? এবং এইখানে বেশ কিছু অদ্ভুত জায়গা আছে, আমি আপনাকে একটা করে বলে যাইতে পারি। মানে এটা আপনার কাছে মনে হবে যে কেন তারা এটা বলেছেন। কর্মসূচি সংক্রান্ত জায়গাতে তারা বলেছেন যে সব জায়গাতেই নারীকে অধিক সংখ্যক নিয়োগ দিতে হবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গণতান্ত্রিক শিক্ষা ও চর্চায় তারা স্পেসিফিক্যালি লিখেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অরাজনৈতিক ছাত্র সংসদ উৎসাহিত করতে হবে। তারপরে তারা সংসদ সদস্য 300 জনকে তারা চেয়ে বসেছেন। তারপরে তারা বলেছেন যে জাতীয় পর্যায়ে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন করা, যাতে স্থানীয় নির্বাচনে জাতীয় ফলাফলের কোনো প্রভাব না পড়ে। এইটা তো আসলে কোনো বিষয় হতে পারে না। ধরা যাক স্থানীয় নির্বাচনে নারীরা জিতলেন না, সেক্ষেত্রে কি তারা তখন মেনে নেবেন যে স্থানীয় নির্বাচনে জিতে নাই, তাই জাতীয় নির্বাচনে 300 আসন এক্সট্রা এটা লাগবে না? এরকম আরো জায়গা আছে। সাইবার ল নিয়ে তারা একাধিকবার বলেছেন। পার্বত্য চট্টগ্রামের যে আইন আছে, যেটা কিনা একটা চুক্তির ভিত্তিতে আমাদের সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম পরিচালিত হয়, তারা সেইখানেও সংশোধনী চেয়ে বসেছেন এবং বলেছেন পার্বত্য চট্টগ্রাম ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটিতে নারী নিয়ে আসতে হবে। তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে পার্বত্য চট্টগ্রামের যে ইন্টারনাল ব্যবস্থা, সেখানে তারা কিন্তু তাদের যে ট্রাইবাল রুলস বা তাদের যে জাতিগোষ্ঠীর যে রুলস, সেটা দিয়ে তারা নিজেরা নানাভাবে পরিচালিত হন। কোনো গোত্রে কিন্তু নারী প্রধান আছেন, কোনো গোত্রে পুরুষ প্রধান আছেন। চাকমাদের যেমন রাজাও হয়েছে, রানীও হয়েছে, ফলে ওনারা তো অনেক আগেই সম অধিকার দিয়ে ফেলেছেন, রাজা রানী দুইটাই হয়। তো ওইখানে তারা সংস্কার প্রস্তাব করে দিয়েছেন। তারপরে তারা বলেছেন যে রাজনৈতিক দলের মধ্যে নারীর অংশগ্রহণকে প্রায় জোরপূর্বকই নিশ্চিত করতে হবে। সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে তারা একাধিকভাবে বলেছেন।
যে 100কে বাড়িয়ে 400 করার কথা বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে বা 25% উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাবে বলা হয়েছে নারীর জন্য 100 আসন। এই সব কিছুকে তারা দিয়ে বলেছেন 600-তে বৃদ্ধি করে প্রতিটি নির্বাচনী এলাকায় একটা সাধারণ আসন, একটা নারী আসন। আসলে এইগুলি কতটুকু বাস্তবসম্মত যে তাদের এই যে আপনি যে বিষয়গুলো এইটা তো তুলে তারা ধরলেন? বলতে পারবেন, কিন্তু এই ধরনের সংস্কার করতে গেলে, একটা সংস্কার বাস্তবায়ন করতে গেলে কোনো ক্ষেত্রে 5-10 বছর লেগে যেতে পারে। এই যে 600 আসন তারা চেয়েছেন, 600 লোক বসানোর জন্য তো সংসদ ভবনকে দ্বিগুণ চেয়ারের ব্যবস্থা করতে হবে। 600 সংসদ সদস্যের জন্য আলাদাভাবে বেতন দিতে হবে। 600 সংসদ সদস্যকে সমভাবে সংসদ সদস্যরা যে উন্নয়ন বাজেট পান সেইটা দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো তারা পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি না। সকল ক্ষেত্রে তারা পুরুষের সাথে সমান সমান বলেছেন, কিন্তু সংসদের আসনের বেলায় ওনারা নিজেরা খেলবেন 300 আসনে, আবার অন্য আসনেও গিয়ে তারা খেলবেন। যে 300 সবার জন্য উন্মুক্ত আছে, টোটাল 600টাই 300 আগেই নিয়েছেন, আর বাকি 300-তে তারা প্রধানমন্ত্রী পদটা তো বহুদিন ধরে রেখেছিলেন। পালিয়ে না গেলে তো প্রধানমন্ত্রী পদটা তো থেকেই যাইতো নারীদের কাছে। তো এখন ধরেন 300 আসনের সব তো তারা পাবেনি, আর এইখানে আরো 2টা আসন পেলেন, তাহলে কিন্তু ভোটাভুটিতে ওনারা 302। তারা এইরকম একটা অদ্ভুত প্রস্তাব কি করে করেন? তারপরে তারা স্থানীয় সরকারও এই অধিকার চেয়েছেন, এবং আমি আপনাকে কয়েকটা স্লোগান বলতে থাকি। তারা প্রত্যেকটা পর্বের আগে একটা করে স্লোগান দিয়েছেন। আপনার স্লোগানগুলো পড়লে আপনার মনে হবে যে এটা অনেকটা ওই যারা ফেমিনিজমে খুব বেশি পরিমাণে ঢুকে পড়েছে এবং অনেক ক্ষেত্রে যৌক্তিকতা ব্যতি রেখেই অনেক প্রস্তাব করে বসেছেন, অনেকটা সেই রকম। যেমন বলেছেন, নারী নির্যাতন রুখবো সবে, হাত আছে হাতিয়ার হবে। তো হাত থাকতে মুখে কি টাইপের একটা স্লোগান, যে হাত দিয়ে তাহলে ওনারা কি করবেন? মানে হাত দিয়ে কি নারী নির্যাতন রুখবেন, নাকি আসলে আইন দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, প্রক্রিয়ার পরিবর্তন দিয়ে নারী নির্যাতন রুখবেন? দুইটা তো এক জিনিস না। তারপরে তারা কিন্তু এখানে জন্ম মৃত্যু সনদের বিষয়টাও নিয়ে এসেছেন। শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা, এটা তো সরকারের অলরেডি আইন আছে, শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এইটা কেন? হাইকোর্টের নির্দেশ অনুসারে পিতার নাম না পাওয়া গেলে মাতার নাম, এখন কিন্তু পিতা মাতা উভয়ের নামে এনআইডিতে আছে। তার মানে যা আছে সেটাও তারা আবার প্রস্তাব করেছেন। তারপরে তারা বাজেট বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ রাখতে বলেছেন, বাজেট কি হবে। তারপরে তারা অভিযোগ প্রতিকারের ক্ষেত্রেও এরকম বিভিন্ন জায়গাতে তারা চেয়েছেন, এবং কিছু কিছু জায়গা আছে আপনি দেখবেন যে জায়গাতে গেলে, যেমন আমি আপনাকে 2-3টা বলি। নারী পুরুষ বিভাজিত পরিসংখ্যান সংগ্রহ ব্যবস্থা উন্নত করা, সকল পরিসংখ্যান নারী পুরুষ বিভাজিত করে তারা করতে বলেছেন। নারীর ডেটা আলাদা, পুরুষের ডেটা আলাদা। সাধারণত যখন ডেটা কালেকশন হয় এইভাবে কিন্তু আসলে বিষয়টা করা হয় না। কারো যদি ডেটা আলাদা দরকার থাকে, তারা নারী বিষয়ক গবেষণার জন্য আলাদাভাবে ডেটা কালেক্ট করবেন, কিন্তু সকল ডেটায় নারী পুরুষ ডেটা তো আলাদা করা সম্ভব না। তারপরে তারা এখানে বলেছেন, নারী অধিকার বিষয়ে সকল আইনে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। সব আইনে সংশোধন তো একটা ক্রমাগত প্রক্রিয়া, প্রয়োজন হলেই সে আইনে সংশোধন হবে। সেটা শুধু নারী বিষয়ক হবে কেন? বাংলাদেশের সকল আইনই যদি অনুপযুক্ত হয়, যে কোনো আইন যদি মানুষের পারপাস সার্ভ করতে না পারে, সেখানে সংশোধন হবে। এইটা তো আলাদা করে বলার দরকার নাই। এবং তারা সব জায়গাতে মহিলা শব্দটা নিষিদ্ধ করে দিতে বলেছেন। একটু আগে ভাইজান মহিলা বলেছেন, আমি বলতে নিয়েছিলাম যে মহিলা বলা যাবে না, সব জায়গাতে মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। তারা জেন্ডার সেন্সিটিভ ডিকশনারি বিষয়টা এখানে দিয়েছেন, কিন্তু এখানে 4র্থ অধ্যায় শুরু করেছেন পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। ক্ষমতা কি আসলে পুরুষের? ক্ষমতা একটা নৈর্ব্যক্তিক বিষয়। সেই ক্ষমতাতে পুরুষ এবং নারী উভয়েরই অধিকার আছে, এবং স্টেক পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। আপনি এবং আমি একই সাথে ইন্টারভিউ দিচ্ছি একটি ক্ষমতাবান পোস্টের জন্য, আপনি এবং আমি একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রাখি। আপনি এবং আমি মেধা এবং যোগ্যতা দিয়ে লড়াই করব, লিঙ্গভেদে না। এখন আপনি কি সেই ক্ষমতার জায়গায় বলতে পারেন যে ক্ষমতাটা পুরুষের ক্ষমতা? বরং হওয়া উচিত ছিল ক্ষমতার অবিচার ভেঙে করো সুবিচার। কিন্তু ওনারা সুবিচার চান না, ওনারা পুরুষের ক্ষমতা ভাঙতে চান। পুরুষকে তারা একটা প্রতিপক্ষ হিসেবে এখানে দাঁড় করিয়েছেন। একজন পুরুষ হিসেবে যে কোনো পুরুষই, এমনকি আমার মতো যারা নারী অধিকার চায়, তারাও কিন্তু এরকম দেখলে পরে ভাববে যে আমাদেরকে তো এখানে এলিয়েনেট করা হয়েছে, আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত জায়গাতেও তারা অদ্ভুত কিছু দাবি করেছেন, যার মধ্যে একটা করেছেন দেনমোহর অবশ্যই আগে পরিশোধ করতে হবে। এটা দাবি করার কিছু নাই, ইসলামে পরিষ্কার বলা আছে, এখানে তো ইসলামিক স্কলার আছেন, দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা বেআইনি। আমি কি ঠিক বলেছি ভাইজান? তাইলে এইটা তো শরীয়তে আছে,
এইটা ওনারা কিন্তু আবার বলেছেন এটা প্রযুক্ত করতে হবে। এটা কিন্তু খুব সহজে প্রযুক্ত করা যায়। কাজী সাহেব দেনমোহর পরিশোধিত হয়েছে সেই চেক কাজী সাহেবের সামনে দিয়ে দিবে, অথবা সামনেই মূল্য সহ যদি সেটা কাইন্ডে উসুল হয় অর্থাৎ স্বর্ণালঙ্কার, তাহলে সেইটাও রিসিট সহ একদম দেনমোহর হবে। কিন্তু একই সাথে এটাও তো দাবি করা উচিত, অবাস্তব দেনমোহর যে ধরা হয় 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, ছেলে কি ছেলের বাপের সব সম্পত্তি বিক্রি করে দিল, 1 কোটি টাকা দেনমোহর দেওয়া সম্ভব না। তাহলে বাস্তবসম্মত দেনমোহর ধারণ করা তো চাইতে হবে। জি, কিন্তু সেই দেনমোহর না হয়ে 20 লক্ষ টাকা দেনমোহর। আমি দেখেছি বিবাহে দেনমোহরের বেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়। জি, আমার বড় মেয়ের 1 কোটি টাকা দেনমোহর, আমার সেটা লাগবে। এখন মেয়ে আর ছেলে পছন্দ করে এসেছে, দুইজনই কিন্তু আসলে এই দেনমোহর দেওয়ার ক্ষমতা রাখে না, এটা নিয়ে ঝগড়া লাগে। এবং আরো আছে, সবকিছু যে আইন দিয়েই করতে হয় এমন কোনো কথা নাই, কৌশলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। ধরেন আমি সরকার প্রধান, আমি বললাম যে কোনো পুরুষ তার সম্পদ যদি ইনকাম ট্যাক্স দেওয়ার সময় 3 ভাগের 1 ভাগ মেয়ের নামে হস্তান্তর করেছে এটা বলে, ওই সম্পদের উপর ট্যাক্স দিতে হবে না। কয় টাকা ট্যাক্স? অটোমেটিক, বা 2 ভাগের 1 ভাগ, বা পুরুষ তার সন্তানের জন্য যে উত্তরাধিকারী যে জমিটা বা যেটা সে দিত সেটা যদি সে একদম সমভাগে বন্টন করে মেয়েকে দিয়ে দেয়, তাহলে সেটা ট্যাক্স দিতে হবে না। কেউ আপত্তি করবে? আমার ধারণা উনিও তখন দিয়ে দিবেন, কারণ ট্যাক্স যে পরিমাণ দিতে হয় তার চেয়ে মেয়েকে দিয়ে দেওয়া ভালো। এবং যার কিনা 1 মেয়ে আছে তার বেলায় কি হবে, এরকম অনেক বিষয় আছে। সম্পদের বিষয়টা নিয়ে আমি মনে করি যে উদার চিত্তে এটা আলোচনা করা উচিত। কিন্তু এর বাইরে এই রিপোর্টে এমন অনেক জায়গা আছে, আমি একটা একটা বলে যেতে পারবো সেই বিষয়গুলো যেগুলো বাচ্চারা লিখেছে মনে যে আসছে। আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, একটি বিরতি নিচ্ছি দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবো আলোচনা, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ 21-এর রাতে, আপনারা দেখছেন নারী বিষয়ক সংস্কার নিয়ে বিতর্ক আমাদের আজকের বিষয়। বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমি এবার আহমদ আলী কাশেমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে সরকারের কাছে আপনাদের দাবিটা কি? আসলে সরকার একটি বলছে যে এগুলো দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছে, আপনারা বলছেন বিলুপ্ত করতে হবে। এই যে অবস্থান, সেটাতে আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন আসলে? না, আমরা তো ব্যাপার হলো যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যদি আমরা দিন এবং শরীয়তের ব্যত্যয় ঘটে কোথাও, তা আমরা তো এটা কথা বলবো। এবং যেহেতু সরকারের যারা ক্ষমতাসীন আছে তারা এই সমস্ত কমিশন যদি আমলে নেয়, আমলে নিয়ে বাস্তবায়ন করে, এটা তো নির্বাচিত সরকারও যদি হয়, তাহলে আমরা তো এই আন্দোলনের থেকে পিছপাওয়া। নির্বাচিত সরকার হইলেও আমরা এটা প্রতিবাদ করব। এবং আমাদের দেশে তো এই দীর্ঘদিন যাবৎ এইগুলা চলে আসছে, এইগুলোর দ্বারাতে তো নারীদের সমস্যা হইতেছে না। নারীদের বিভিন্ন জায়গায় যে সমস্যা হয় সেগুলো তো আমরা মনে করি যে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে, যেখানে সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করা হোক, যেগুলোর দ্বারাতে সমস্যা। আসলে এই যে একটা কথা বলি, নারী পুরুষের এই যে একটা প্রতিপক্ষ বানায় তো কিলাকিলি শুরু হইব। আরে ভাই, এই তো নারী পুরুষের সমতার মাধ্যমে তো দুনিয়ার একটা পরিবেশ সুন্দর হবে, একটা ফ্যামিলির পরিবেশ সুন্দর থাকবে, একটা দেশের পরিবেশ সুন্দর থাকবে। আমরা তো মনে করি যে দেশে অর্ধেকের বেশি নারী আছে, পুরুষ আছে। আমরা এই দেশ গড়তে হইলে প্রত্যেকের জায়গা থেকে অবদান রাখবে, প্রত্যেকের সম্মান। এটা ইসলাম কিন্তু নারীদেরকে মর্যাদা সব জায়গায় দিছে, কিন্তু আমরা সেই মর্যাদাগুলো না জানি, নিজেরা পাশ্চাত্যের থেকে আমরা কিছু দাঁড় করা মর্যাদা এগুলো আমরা নিয়ে আসতে চাই। ইসলামের যে মর্যাদা, এটা কিন্তু অত্যন্ত নারীদের ক্ষেত্রে এর চেয়ে আর বেশি মর্যাদা হইতে পারে না। আপনি জানেন যে সময় ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত নারীদেরকে জন্মগ্রহণ করলে জীবিত তাদেরকে দাফন করা হইতো। সেই সমাজে কিন্তু ইসলাম আসছে। ইসলাম আসার পরে যে তোমরা এই যে যদি জিন্দা মেয়েদেরকে দাফন করো, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে এই যে জিন্দা দাফনকারী মেয়েদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তাদেরকে তোমরা দাফন করছো। এখন তো মনে করেন নারীরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, শিক্ষার ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বী চাকরির ক্ষেত্রে। যদি একটা মেধাবী মেয়ে করে, এখানে ছেলের থেকে যদি মেয়েরা মেধাবী বেশি হয়, তারা তো এখানে অ্যাডভান্স হচ্ছে, সুযোগ তো দেশে আছে, তাই না? নাগরিক হিসাবে যে মর্যাদা, ইসলাম তো কোথাও নিষেধ করে না যে নারী কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, কোনো কিছু তো তার বলা হয়েছে যে ইসলামের শুধু কিছু শরীয়তের আছে যে তারা নারী পুরুষের
অবাধ মিলামেশা, যেগুলো যেখানে নারী পুরুষের কোনো পদস্খলন হইতে পারে, সেই সমস্ত ব্যাপারে ইসলাম আমাদেরকে কমেন্ট করছে যে সেগুলো তোমরা দূরে থাকবা, তাই না? অথচ নারীরা তাদের স্বক্ষেত্রে তারা অবদান রাখতে ইসলাম বাধা দিচ্ছে না, এখন তো উৎসাহিত। ইসলামের আমরা তো দেখি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো ওনার কাছে অনেক সাহাবা একরাম পর্দাতে থেকে ওনার কাছে হাদিস শিখছেন, হ্যাঁ, উনি তো শিক্ষিকা ছিলেন এরকম। তা এই জন্য ইসলাম তো শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে করা হয়নি। তবে ইসলাম যেটা বলে যে তোমাদের যত শিক্ষাই দিনই শিক্ষার তো প্রয়োজন আছে। এই সমস্ত নারীরা যারা এই প্রতিবেদন তৈরি করছে, এই যে তাদের মধ্যে তো দিনই শিক্ষার অনেক অভাব। যদি দিনই শিক্ষার কিছু অংশ কিছুটা ছুটাপোটা তাদের থাকতো, তাহলে যেই কয়টা ব্যাপারে আলোচনা করলাম এগুলো তারা বলতে পারতো না। সুতরাং ইসলাম সকল প্রকার অশ্লীলতার থেকে মানুষকে মুক্ত রাখতে চায়, তাই না? এই জন্য এই অশ্লীলতার ছিদ্র যেখানে আছে সেইগুলো বন্ধ করতে হবে। জিনা বেবিচারকে ইসলাম নিরুৎসাহিত না, এটা মানে এটার শাস্তি অত্যন্ত কঠোর শাস্তির কথা ঘোষণা করে, যাতে মানুষ এটা কাছেই না যায়। আরেকটি বিষয় যেটি ওই সুপারিশও আছে যে নারীদেরকে উত্তক্ত করা বা ইফটিজিং করা বা তাদেরকে নিয়ে বিদ্বেষপূর্ণমূলক কথাবার্তা বিভিন্ন জায়গায় বলা, সেই জিনিসগুলো নিষিদ্ধ করার কথা, বন্ধ করার কথা বলেছেন। এগুলো বন্ধ করার কথা তো আমরা না করি না, এগুলো বন্ধ করবে, এগুলো রাষ্ট্রে দেখবে যাতে এই ধরনের কিছু না হয়। আমরা তো এগুলোর আরো বেশি পক্ষে যে এইগুলা যাতে না হয়। কেন অসম্মান কেন করা হবে, নারীকে অসম্মান কেন করা হবে? তারা যাতে নিরাপদে রাস্তা দিয়ে চললে সবাই যাতে তাদেরকে সম্মানের চোখে দেখে, তাই না? নারীদেরকেও তো সেভাবে চলতে হবে যাতে সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। মানে আপনি যদি আমার সাথে সেই ধরনের ব্যবহার না, সব জায়গায় আপনি মনে করবেন যে উগ্রভাবে থাকবেন, তাহলে তো আরেকজনে আপনার সাথে উগ্রতা করবে, সেটা যাতে না হয়। জি, আপনাদের কয়েকটি ইসলামী দলগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বোধহয় 26 তারিখে একটি মহাসমাবেশ, গণসমাবেশ আছে এবং 3 তারিখে মহাসমাবেশ আছে। সেই কর্মসূচির ব্যাপারে আমাদেরকে একটু যদি বিস্তারিত। না, আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী 3 তারিখে বিভিন্ন দাবি দাবা নিয়ে যেগুলো আপনারা জানবেন সেগুলো, এর মধ্যে এই একটা দাবিও আছে এখানে যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। এই বিভিন্ন দাবি বিশেষ করে আমাদের দাবির মধ্যে একটা যে পতিত স্বৈরাচারী সরকারের আমলে হেফাজতে ইসলামের উপরে অনেক নির্যাতন করা হয়েছে এবং শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে 2021-এ মোদি বিরোধী আন্দোলনের পরে, মানে অনেকে নিহত হয়েছে 21 জনের মতো। এছাড়া সারা দেশে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে, এখন তো আর আইন উপদেষ্টাকে একটি অনুরোধ করেছিলেন মামলাগুলো প্রত্যাহার। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে মামলাগুলো প্রত্যাহার করা হবে আর কি। হ্যাঁ, প্রত্যাহার করা হবে। সুতরাং এইগুলো তো আপনারা জানেন যে বিগত দিনে শুধু হেফাজতে ইসলাম না, মানে ভিন্ন মতের যারা ছিল সবার উপরে বিভিন্নভাবে মামলা দিয়া হয়রানি করা হয়েছে। অনেকে দীর্ঘদিন পর্যন্ত জেল জুলুম তাদের হয়েছে। সুতরাং আমরা চাই যে এই সরকারের আমলে অন্তত এই মামলাগুলার একটা নিষ্পত্তি হোক। এবং আমাদের আরও দাবির মধ্যে এটা আছে যে যারা এই দীর্ঘ সময় এই গণহত্যার সাথে জড়িত, এই দল এবং এই দলের লিডারশিপে যারা ছিল তাদের একটা বিচার ত্বরান্বিত করা, এটাও আমাদের দাবির মধ্যে একটা আছে। জি, তুষার ভাই, উনি বেশ কিছু যে মামলার বিষয় নিয়ে কথা বলছিলেন, তাদের কর্মসূচি নিয়ে কথা বলছিলেন, সংস্কারের বিষয়ে বেশ কিছু প্রসঙ্গ উনি তুলেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? যে কোনো রাজনৈতিক দলই তাদের মনের ইচ্ছা মতো সংস্কার দাবি করতে পারে, কারণ সংস্কার চাওয়ায় তো কোনো বাধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বেশি সংস্কার চেয়ে বসলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতির নিজের কাজই হচ্ছে নিজেকে সংস্কার করা। সেই জন্য মৌলিক কিছু সংস্কারের পরে, নির্বাচনের পর বাকি সংস্কারগুলি রাজনৈতিক দলগুলিকে করতে দেওয়া উচিত। কেননা রাজনৈতিক দলগুলি যেহেতু জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন, জনগণের ভোট রক্ষা করার জন্য তাদেরকে জনগণের মন বুঝে চলতে হয়। তো সেই জন্য মৌলিক কিছু সংস্কারের পর আমার কাছে মনে হয় যে বাকি সংস্কারগুলি রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া উচিত, এবং সেটা করলে পরে আমার মনে হয় যে বিষয়টা আরো তাড়াতাড়ি হবে এবং আমরা দ্রুত একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে পারবো। আরেকটি কথা, যেটি নারী বিদ্বেষমূলক বিভিন্ন কথাবার্তা বলা হয়, বিভিন্ন জায়গায় নারীকে হয়রানি করা হয়, তার বিরুদ্ধে ইফটিজিং করা হয়, বিদ্বেষ ভাব প্রকাশ করার একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রবলভাবে শুরু হয়েছে, এবং এটা এখন না, বেশ কিছুদিন থেকে। যে কোনো ব্যক্তি সেখানে গালির শিকার হন, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু নারীরা তাদের লিঙ্গ ভিত্তিক এক ধরনের বিদ্বেষের শিকার হন। মেয়েদেরকে তাদের পোশাক নিয়ে
তাদের ছবি নিয়ে, তাদের হাঁটা চলা থেকে প্রায় সব কিছু নিয়ে তাদেরকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে কিছু মানুষ ফেলেন। আমি বলবো না যে সকল পুরুষ বা সকল মানুষ ফেলেন, এবং এখানে কিন্তু প্রচুর মেয়েও আছেন যারা মেয়েদেরকে বুলি করেন, প্রচুর মেয়ে আছেন যারা গিয়ে আরেকজন মেয়েকে কটূক্তি করেন। এবং আমরা এটাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে একাধিক মেয়ে সরাসরি ঝগড়ায় লিপ্ত হয়েছেন, বিভিন্ন আপা নামে তারা পরিচিত। ফলে আমি বলবো যে এই বুলিংয়ের ব্যাপারটাকে নারী পুরুষ নির্বিশেষে এটাকে কঠোরভাবে একটা আইনের আওতায় নিয়ে আসা উচিত, যে কাউকে ধর্ম, বর্ণ, মানে তার গোত্র, তার লিঙ্গ, তার লেখাপড়া বা যে কোনো কিছুর ভিত্তিতে কেউ কাউকে বুলি করতে পারবে না। একটা সাইবার নিরাপত্তা, একটা সাইবার আচরণ আমাদেরকে মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব কঠোরভাবে রাখা উচিত, এবং শুধু সাইবারে না, বাংলাদেশের যে কোনো স্থানে, রাস্তাঘাট, ফুটপাত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোথাও কাউকে বুলি করলে তাকে আইনের আওতায় আনা যাবে। র্যাগিংও কিন্তু এক ধরনের বুলিং। আপনি দেখবেন যে ছাত্রছাত্রীরা ভর্তি হলে তাদেরকে র্যাগিং করে। এই সকল ধরনের বুলিং এবং র্যাগিং বন্ধ করতে হবে। কোনোভাবে কেউ কাউকে শারীরিক, মানসিকভাবে আহত করে কথাবার্তা বলতে পারবে না বা কাজ করতে পারবে না। জি, কাশিম ভাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এটির কি ব্যবস্থা আছে, যে কোনো নারীকে যদি কেউ উত্ত্যক্ত করে সেই ক্ষেত্রে ইসলামের আইনি কি বলছে? উত্ত্যক্ত করার তো কোনো, ইসলাম তো এমন বলে যে উত্ত্যক্ত তো করার কোনো অধিকার নাই একজন পুরুষ। সেক্ষেত্রে তার শাস্তিটা এটা সুনির্দিষ্ট এই ধরনের শাস্তি বলা হয় নাই। ইসলামে কিছু শাস্তি আছে, মেজর শাস্তিগুলো বড় আকারে দেওয়া আছে, আর বাকিগুলো আছে যে প্রশাসন এই ক্ষেত্রে যুক্তিসঙ্গত যেই সাজা মনে করেন সেই সাজা দিতে পারবে। আপনারা কি মনে করেন এটি আসলে বন্ধ করার জন্য কি পদক্ষেপ নিলে বন্ধ হতে পারে? আসলে রাষ্ট্রের বা আপনাদের দিক থেকে কি এটা যে জায়গায় যেভাবে হয়, এটা সেই জায়গায় স্থানীয়ভাবে প্রশাসন আছে, তারা সেটা বন্ধ করবে, লক্ষ্য রাখবে। প্রশাসন সবসময় তাদের মানে যে কোনো জায়গায় এই ধরনের অভিযোগ, আর অনেক জায়গায় অভিযোগ যাতে মিথ্যা অভিযোগ না হয়। হ্যাঁ, অনেক সময় মেয়েদের অনেক ক্ষেত্র আছে যে পুরুষদেরকে ফাঁসাইয়া দেওয়ার জন্য মিথ্যা অভিযোগ এটাও হয়। হ্যাঁ, সুতরাং সঠিক তদন্ত করে যেই ধরনের শাস্তি মানে মানুষ শায়েস্তা হবে মনে করা হয়, এই ধরনের শাস্তি দেওয়ার ক্ষমতা প্রশাসনকে দেওয়া আছে শরীয়তে। জি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি বলতে চান? আসলে তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? আমরা মনে করি মেয়ে এবং পুরুষ সবার জন্য আল্লাহ পাক দ্বীনি শিক্ষা তো ফরজ করছেন, মানে ধর্মীয় শিক্ষা। এটা হলো আমাদের 1 নম্বর শিক্ষা, যে একটা মানুষ নামাজ পড়বে, নামাজ কিভাবে পড়বে এটা জানতে হবে। তার অন্যান্য ইবাদত বন্দেগী করা, একটা মানুষ আমাদেরকে মনে করতে হবে যে আমরা এই দুনিয়াটা একটা সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি, এরপরে আমরা এখান থেকে প্রস্থান করে আবার আল্লাহর কাছে ফিরে গিয়ে জীবনের হিসাব দিতে হবে। সুতরাং আমার আগে জানতে হবে আমি এই পৃথিবীতে কেন আসছি, এই বিদ্যাটা সবার, নারী পুরুষ সবার জন্য অত্যন্ত জরুরি। এরপরে এই পৃথিবীতে চলতে গেলে আমাকে অনেক কিছু আবার করতে হয়, আমার চিকিৎসার প্রয়োজন হয়, আমার বাড়ি গাড়ি বানাইবার প্রয়োজন হয়। হ্যাঁ, কেউ একজন ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এই শিক্ষাকে কিন্তু বাধা দেওয়া হয় না। ইসলাম বলা হয়েছে যে কোন ধরনের শিক্ষা, তবে তোমার প্রাইমারি যেই লেভেলের যেই শিক্ষাটা প্রয়োজন, অত্যন্ত জরুরি শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। এই শিক্ষার পরে আপনি যাবতীয় শিক্ষা, মানে পৃথিবীতে চলার জন্য যা শিক্ষার দরকার নিষেধ নেই। কারণ আমরা জানেন আমরা আমাদের নবীদেরকে কিন্তু এই শিক্ষা দুনিয়াতে চলার জন্য যে শিক্ষাটা সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এমন না যে শুধু খালি কবরের মরার পরে কি হবে, বা দুনিয়াতে ভালো জীবন যাপন সৎলোক আপনি চান যে প্রশাসনে ভালো মানুষ আসুক, তো ইসলাম তো ভালো মানুষ শিক্ষা দেয় যে তুমি ঘুষ নিবা না, অন্যের মাল অন্যায়ভাবে করবা না, আপনি কাগজ একটা তৈরি করে আরেকজনের জালিয়াতি করে একজনের সম্পদ নিয়ে নিলেন, ইসলাম তো এগুলো নিরসে। সুতরাং ভালো মানুষের শিক্ষা ক্ষেত্রেই তো আমরা ভালো মানুষ চাই, তাই না? হ্যাঁ, এবং ভালো ডাক্তার যদি হয়, সে যদি মনে করেন ধর্মীয় অনুভূতি যদি তার মধ্যে জাগ্রত থাকে, তাহলে একটা মানুষকে অপ্রয়োজনীয় পরামর্শ সে কোনো সময় দেবে না। এইটাই আর কি, যে আমরা শিক্ষার ক্ষেত্রে ইসলাম তো অত্যন্ত যে কোনো শিক্ষা তাকে গ্রহণ করার সুযোগ ইসলাম দিচ্ছে। জি, আরেকটি বিষয় আসি, নেতৃত্বের বিষয় আসি। আমরা সম্প্রতি দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে দেখেছি নারীদেরকে সামনের সারিতে আমরা দেখেছি যে তারা সামনে থেকে আন্দোলন করছে, মিছিল করছে। এই নারী নেতৃত্বটাকে আমরা একসময় শুনতাম, আমরা যখন খুব ছোট ছিলাম তখন শুনতাম যে নারী নেতৃত্ব হারাম, এরকম একটা কথা শুনতাম। যে আসলে আপনারা কি বলবেন এটাকে? একটা হলো
নেতৃত্বের তো একটা কোয়ালিটি আছে। সব জায়গায় একটু কাজ করলে 2-3 জনে মিলে কাজ করলে কিন্তু এর মধ্যে একজনের একটা নেতৃত্ব তৈরি হয়, তাই না? আর 5 জন নারী একত্র একটা কাজ করাতে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু একজন কথা বলবে বা একজন করবে, তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়, এটাও এক ধরনের নেতৃত্ব। কিন্তু এই নেতৃত্ব আরেকটা হলো দেশের সার্বিক মানে দেশের মানে প্রধান নেতা হিসাবে, হ্যাঁ, যেমন ইসলামের মধ্যে একটা নারী, তাকে অনেক কিছু করার ক্ষমতা থাকলেও সে মসজিদের ইমাম হইতে পারে না। কথা বুঝছেন? মসজিদের ইমাম বলেন, ইমাম হইতে, এই ইমাম মানেও নেতা। সুতরাং বাহ্যিক নেতৃত্ব তো সবারই কম বেশি তৈরি হবে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে পড়তেছে সে, এখানে দেখা গেলে আন্দোলন হচ্ছে, সুতরাং এখানে তো আন্দোলন যখন হবে কারো না কারো নেতৃত্ব থাকবে। এখানে নারী পুরুষ সবাই ছিল। আমি তো মনে করি যে এই ধরনের নেতৃত্ব তো সব জায়গায় বিদ্যমান আছে, এবং এটা তো ইসলামে এখন বলতে পারেন যে জুলাই বিপ্লব কেন, এই দেশের আরো অনেক গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে আমাদের দেশের নারীদেরও অংশীদার ছিলেন, তারাও কাজ করছেন, পুরুষও কাজ করছেন। দেশও তো পরিচালনা হতে ক্ষেত্রে সব জায়গায় নারীরাও কাজ করতেছে। যে জায়গায় কাজ করতেছে এত ওই জায়গার মধ্যে তার এইটা এক ধরনের নেতৃত্ব তো আছে, এটা তো অস্বীকার করা যায় না। জি, তুষার ভাই, আপনি কিছু বলবেন এই বিষয়ে? প্রথম বিষয় হচ্ছে যে নেতৃত্বে নারীর অধিকারের বিষয়টি কিন্তু আমরা সকলে স্বীকার করে নেই। নেতৃত্ব যিনি ভালো দেবেন তিনিই দিবেন। দেখেন, নারীর বিষয়, এই বিষয় যে এই অধিকারের বিষয়ে যে কিছু অসঙ্গতি, সেটা ইউএস এর মতো দেশেও আছে। এখনো তারা একটা নারী প্রেসিডেন্ট পায় নাই। নারী বিচারপতির সংখ্যা ইউএস এতেও কম। সারা পৃথিবীতেই নারীর নেতৃত্ব অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের নেতিবাচকভাবে দেখা হয়। কিন্তু আমরা পাশাপাশি অ্যাঙ্গেলা মার্কেলের মতো নারী নেতৃত্ব দেখেছি, আমরা আমাদের এই উপমহাদেশে নারী নেতৃত্ব দেখেছি বিভিন্ন দেশে দেশে, এবং এখন না, শুধু প্রাচীন সময় বা মধ্যযুগে আমরা দেখেছি আমাদের এইখানে নারীরা নেতৃত্ব দিয়েছেন। সুলতানা রাজিয়া মুসলিম হয়েও তো তিনি সম্রাট হয়েছেন। ফলে নারী নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই, যোগ্য নারী নেতৃত্ব দিতে পারেন। তবে এইখানে তারা নারী কাজী চেয়েছেন। আমি জানি না আমাদের ভাইজান কি বলবেন, বিতর্ক আছে যে নারী কি কাজী হতে পারবে কিনা, কিন্তু এখানে তারা চেয়েছেন যে বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিবন্ধনকারী নারী হতে হবে, এটা তারা চেয়েছেন। এখানে কিছু কিছু জায়গা হয়তো আছে যেসব জায়গাতে ধর্মীয় রেস্ট্রিকশনস আছে। আমি সবসময় মনে করি যে এই জায়গাগুলিতে আলোচনাই হচ্ছে ভালো পথ, ধর্মে আলোচনার অবকাশ আছে। সম্পদের ব্যাপারে আমি আপনাকে যেটা বলেছি, যে যদি এরকম করে দিত যে তুমি যদি তোমার সন্তানদের সমভাবে সম্পদ বন্টন করো, তাহলে মেয়েকে যেটা দিবা সেখানে ট্যাক্স কম, অটোমেটিক্যালি আপনি দেখতেন যে মেয়েরা প্রচুর সম্পদ পেয়ে যাচ্ছে। সরকার কিন্তু একটা কাজ করেছেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রে এরকম একটা বিধিনিষেধ আছে। পারিবারিক সঞ্চয়পত্র পুরুষরা করতে পারে না একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার আগে, 65 বছরে যাওয়ার আগে। ফলে মেয়েরা সেখানে অতিরিক্ত লাভ পান, এবং মেয়েরা সেখানে সিলিংও বেশি পান, এবং মেয়েরা সেটা করতে পারে। অনেক পুরুষ বেশি লাভের জন্য বাড়ির সঞ্চয়পত্রটা মেয়েদের নামে করেন, কারণ সেখানে পারিবারিক সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ বেশি। তো এরকম কিন্তু কিছু কিছু সরকারি পলিসি আছে, যেসব পলিসি দিয়ে খানিকটা ডাইভার্সন ক্রিয়েট করেও অনেক অধিকারকে নিশ্চিত করা যেতে পারে। কিন্তু কিছু কিছু জায়গা আছে, যেমন তারা বলেছেন জাতীয় মহিলা সংস্থা বিলুপ্ত করে দিতে হবে, দিয়ে বলেছেন যে ট্রেনিংগুলি নারী পুরুষ নির্বিশেষে ভালো ট্রেনিং সেন্টার তৈরি করতে হবে। ওই একই রিপোর্টে আরেক জায়গায় তারা আলাদা একটা লেডিস পার্ক চেয়েছেন। তো এটা কেমন, তারা কাজে নিরাপদ পরিবেশ চেয়েছেন, কিন্তু আবার নিরাপদ পরিবেশের সাথে এইটাও চেয়েছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে এই পুরা রিপোর্টে, এই রিপোর্টগুলি তো আলাদা আলাদা, মানে এই পুরা সংস্কার কমিশনের যে প্রতিবেদন বা প্রস্তাব, সেটা তো আলাদা আলাদা মডিউলে হয়েছে। আমার ধারণা আলাদা আলাদা তারা বসে বসে আলাদা আলাদা প্রস্তাব করেছেন, যে জন্য প্রতিবন্ধী বিষয়ক দাবি দেওয়া প্রায় সকল জায়গাতে আছে। স্বাস্থ্যের জায়গাতে আছে, স্থানীয় সরকারে আছে, অভিগম্যতা নিশ্চিত করার জন্য রাজনৈতিক যে জায়গা সেখানেও আছে। অর্থাৎ একই বিষয় তারা বিভিন্ন জায়গাতে রিপিটেডলি উল্লেখ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকবার যদি তারা ভালো করে পড়তেন, অনেক জায়গা আছে যেটাকে কনসাইজ করে এটাকে ছোট করা যেত। যে কোনো দীর্ঘ প্রতিবেদনের দুর্বলতা হচ্ছে এটা যারা বাস্তবায়ন করবেন তারা এটা পড়েন না, এবং না পড়ার ফলে দেখা যায় অনেক কিছু পড়ে থাকে। আবার একই বিষয় বারবার চাইলে সেটা আসলে জোরালো হয় না, বরং ওই দাবিটা দুর্বল হয়ে যায়, ওইটা দুর্বল হয়ে যায়। একই বিষয় বারবার চাওয়া চাইতে একটা জায়গায় খুব জোরালোভাবে চাওয়া দরকার। আর এই পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে এই যে নারী সংস্কার কমিশনে পুরুষের অংশগ্রহণ প্রায় ছিলই না বলতে গেলে। যদি দু একজন নারী বান্ধব পুরুষ অথবা মানব বান্ধব পুরুষ তাদের এখানে থাকতেন,
তাহলে কিছু কিছু জায়গা আমার ধারণা তাদেরকে সাহায্য করতে পারতেন, সহায়তা করতে পারতেন। কিছু কিছু দাবি যেগুলো আসলে না তুললেও হয় সেগুলো এখানে চলে এসেছে, যেটা আসলে দরকার ছিল না। আমার কাছে মনে হচ্ছে এটা চমৎকার একটা বিষয়। তারা প্রায় সকল কিছু অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু এটা আরো সুলিখিত হতে পারত। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ দুটি প্রশ্ন থাকবে। কাজীর কথা বলেছেন, নারী কাজীর কথা বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে সরকারের কাছে, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের বার্তাটা কি থাকবে আসলে যে এই যে সংস্কার বিষয় নিয়ে? দ্বিতীয় কথা হলো যে নারী কাজী চেয়েছেন এদেশে। নারী কাজীর জন্য একটা সবচেয়ে বড় শর্ত হলো যে ইসলাম সম্পর্কে তার একটা ধারণা, শিক্ষা, এটা কিন্তু প্রয়োজন, এবং সেইটার ভিত্তিতেই কিন্তু এখন কাজী নিয়োগ দেওয়া হয়। এবং তাদেরকে কি জন্য? বিয়ে পড়াইবার জন্য। হ্যাঁ, এবং বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রেশন করা বা লেখা, এটা কিন্তু তাদের দায়িত্ব। সুতরাং এখানে সব কাজের মধ্যে এটার সবচেয়ে বড় মারাত্মক হলো যে সব কাজের মধ্যেই তাদের অংশগ্রহণ থাকতে হবে। কথা বুঝছেন? এটা কিন্তু এইটা সব কাজে সবার জন্য মানায় না, এটা মনে রাখতে হবে। সব কাজ সবার জন্য ভালো দেখায় না। সুতরাং এইখানে কাজী, পুরুষ কাজী আছে। কাজীর কাজটা কি? আপনি যেভাবে বলবেন যে দিনমোহর 5 লাখ টাকা, কাজী কিন্তু 5 লাখ টাকাই লিখবো। হ্যাঁ, আপনার এখানে কাজী তো কারো কোনো ক্ষতি করার কোনো ইয়ে নেই যে মেয়ের পক্ষে জায়গা কাজী বা ছেলের পক্ষে যায়, এরকম তো কিছু না। আপনি কাজী যেভাবে, অসুবিধা কি? ধরেন যদি কাজী হয়, না নারী যদি কাজী হয় সেক্ষেত্রে নারী কাজী, বিচারক তো আছে। নারী কাজী, হ্যাঁ, বিচারক আছে। তো ইসলামী, এটা তো ইসলামী স্টেট হিসাবে বিচারক আছে না? বিচারক আমাদের দেশের আইনে নারী বিচারপতি আছে এখন। হ্যাঁ, কিন্তু এখানে কাজী হইলে সমস্যা কি হবে না হবে এটা আরো একটু আলোচনা করুক। তারা দাবি তো করতেই পারে। ধরেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে কি নারী বিচারক রাখবেন না? এটা আমারও একটা প্রশ্ন। এটা আপনার প্রশ্ন না, সেটা নারী বিচারক রাখবো আমরা যখন কাজী, আমাদের যখন ইসলামী হুকুমত যদি এই দেশে হয়, কথা বুঝছেন, তাহলে ইসলামী জ্ঞান সম্পন্ন যারা, হ্যাঁ, সত্যি করে নারী বিচারকেরও প্রয়োজন আছে। নারী তার ক্ষেত্রে অনেক ব্যাপারে নারী শিশু আইনের যে বিচার আছে, এগুলো নারীরা করবে, সমস্যা কি? অনেক ক্ষেত্রে নারীদের অবদান রাখবে। আমরা এগুলো বাদ দিয়ে দিব এরকম না। নারীদেরকে যেই কাজের উপযুক্ত সেই কাজে তাকে নিয়োগ দেওয়া হবে, সমস্যা তো না। তার মানে আলোচনার অবকাশ তো আছে। এই পুরো বিষয় নিয়ে আসলে সরকারের কাছে আপনাদের দাবি দেওয়া কি? পুরো বিষয় যদি বলেন, তাহলে আমি যদি বলি যে সরকার যে সমস্ত সংস্কার, এই ইতিমধ্যে যে 11টা সংস্কার কমিশন উনি গঠন করছেন, এগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে প্রত্যেকটাকে বিভিন্ন দল এবং ইসলামী দল না, শুধু অন্যান্য দলের যে সমস্ত মতামত দিয়েছে, হ্যাঁ, তাদের যদি এগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে সেগুলোর সাথে আমি বলবো না যে প্রত্যেক দলের কথাই রায়কে বাস্তবায়ন করতে পারবে, এটা তো না। যেগুলা যৌক্তিক মনে হয় আর কি, হ্যাঁ, যেগুলা যৌক্তিক সেগুলোর মাধ্যমে তারা করবে, মানে কার্যকর করবে। আর সবচেয়ে বড় আমার কথা হলো যে এই সরকারের এতগুলা সংস্কারের দিকে না যাওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। যে এত অল্প সময়ের মধ্যে যদি উনি সব কিছু উলটপালট করে দিতে চান, ওনার তো সেইভাবে সেই জনবলও এখন নেই। এবং প্রশাসনের যেটা মানে প্রশাসনকেও সেইভাবে উনি এখন পর্যন্ত মানে কার্যকর, যেটাকে বলি, মানে শেখ হাসিনার সময় প্রশাসন যেমন কার্যকর ছিল, কার্যকর বলতে মানে দমন নিপীড়নের জন্য যেমন কার্যকর ছিল প্রশাসন, সেই কার্যকরটা কিন্তু এখন সুশৃঙ্খলা ফিরাইবার জন্য সেরকম কার্যকর নাই। সব সুপারিশ বাতিল করার কথা বলছেন না, কিন্তু আবার একটি কথা হচ্ছে যে মানে কমিশনই বিলুপ্ত করার কথা বলছেন আপনারা। হ্যাঁ, না, কমিশন তো শুধু একটা কমিশনের বিলুপ্তর কথা বলা হয়েছে, তো 11টা কমিশনের মধ্যে করলে তো সব হারিয়ে যাবে। ওনারা তো অনেক ভালো দাবিও করেছেন। শুনেন, কিছু মানুষের আছে, ও বেশি কাজ করলে এদেরকে কিছুটা পানিশমেন্ট হওয়া দরকার। তারা শরীয়তের উপরে হাত দিছে, সুতরাং তাদেরকে আমরা পানিশমেন্ট, যদি ওই কমিশনে প্রত্যাখ্যান করে নতুন কমিশন গঠন করুক। মানে পানিশমেন্ট শব্দটা কেমন নিবর্তনমূলক হলো না? তাহলে তো এটা ঠিক হলো না। যারাই দাবি করেছেন তারা তো আমাদের বোন বা আমাদের আত্মীয় পরিজন। তো অবশ্যই তারা আমাদের বোন, আত্মীয় প্রয়োজন। তারা যে 10 জন এই কমিশনে ছিল, তাই না, তারা মানে যথাযথ কাজ করে নেয় এখানে। এবং তাদের 10 জনের মধ্যে কিন্তু একজনকেও দেখলাম না আমি ভিন্ন ধর্মের, ইসলাম ধর্মের, কিন্তু তারা সবচেয়ে বড় আঘাতগুলো ইসলাম ধর্মের উপরেই করছে।
আমরা আপনাদের মতামত জানতে পারলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।